জয়ের পথে সঙ্গে সুজয়। Do not wait for others to come and rescue you. Do not wait for others to come and rescue you. Be your own savior. Be your own savior. Be your own savior. নমস্কার, দেবী পক্ষে আর শুভেচ্ছা আপনাদের জন্য। জয়ের পথে সঙ্গে সুজয় আজকে 432তম 432nd এপিসোড, 432তম সপ্তাহ। 432তম সপ্তাহে আমার অতিথি বসাক ইন্টেরিয়ার্সের ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব বসাক। নমস্কার সঞ্জীব, থ্যাংকস ফর কামিং। ধন্যবাদ দেব আপনাদের সকলকে, দর্শকদের, যারা সপ্তাহের সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর জয়ের পথে সঙ্গে সুজয় দেখে জয়ের পথে সঙ্গে সুজয়কে করে তুলেছেন এক মুখে মুখে চলার নাম। সঙ্গে রাখুন, দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে সুজয়। সাপ্তাহিক সাফল্যের 7 কারণে দি 7 রুলস অফ সাকসেস। ফার্স্ট রুল, বি প্রোঅ্যাক্টিভ। প্রোঅ্যাক্টিভ না থাকলে, প্যাশন না থাকলে প্রোঅ্যাক্টিভনেস আসবে না। প্রোঅ্যাক্টিভনেস না থাকলে চেঞ্জ আসবে না। চেঞ্জ না হলে সাকসেস আসবে না। দি সেকেন্ড রুল অফ সাকসেস, কোলাবোরেট উইথ আদার্স। একা অনেকটা এগোনো যায়, কিন্তু একা রাখে কিন্তু 11। সো হোল্ড হ্যান্ডস, ফর্ম এ টিম, অ্যান্ড the team will earn for you. The team will bring success for you. So collaborate with others. The third rule is never neglect anything. কোনো ছোট ইস্যুকে we cannot neglect. এবং আমরা দেখেছি যে কোনো ছোট ছোট ইস্যুস becomes মহিরো ফার্স্টেই যদি তাকে অ্যাড্রেস করা না হয়। বলতে ইচ্ছে করলো কিন্তু বলছি না, এমন একটা ঘটনা ঘটে গেছে শহরে। যদি একটু নেগলেক্ট কম করা যেত প্রথমেই, তাহলে আজকে এই মহিরাহু ধারণ করতো না প্রতিবাদে। দি ফোর্থ রুল অফ সাকসেস, থিঙ্ক উইন। সব সময় জিতবো, জয় করব, সফল হব, ভাবতে হবে। নিজে না ভাবলে, নিজের ভাবনা নিজে না ভাবলে অন্য কেউ ভাবিয়ে নেবে না, অন্য কেউ করে দেবে না। দি ফিফথ রুল অফ সাকসেস, ম্যানেজ ইয়োর টাইম। সবারই কিন্তু 24 ঘন্টা সময়, তার মধ্যে কেউ ফার্স্ট হচ্ছে, কেউ ক্লাসে লাস্ট হচ্ছে। সো দি ইউটিলাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা প্রোক্রাস্টিনেট করলাম, সময়টাকে নষ্ট করলাম, আমরা ফেসবুক দেখলাম, টুইটার দেখলাম, কিংবা হোয়াটসঅ্যাপ করলাম, কিংবা কিছু রিয়েল পড়াশুনো করলাম, কিছু রিয়েল কাজ করলাম, ভ্যালু অ্যাড করলাম। সো ইউ হ্যাভ টু ম্যানেজ ইউর টাইম রেসপন্সিবলি। দি সিক্স রুল অফ সাকসেস, অ্যাকসেপ্ট রেসপন্সিবিলিটি। এই ঘাটটা নামিয়ে নিলে হবে না। সব অন্যের দোষ, অন্যের জন্য করবে তা হবে না। নিজেদের ঘাট যদি দৃঢ় করে দেখা যায়, তাহলে we can move forward, we can move towards the path of success. আজকে সাপ্তাহিক সাফল্যে the seventh and the last rule is sharpen the saw. বলে যদি 6 ঘন্টা যদি কোনো গাছ কাটতে হয় না, কোদাল দিয়ে, করাত দিয়ে, সেই করাতটা 8 ঘন্টাকে শার্পেন করতে হয়। সো you have to enhance your skills by sharpening your skills more, so that for more number of hours than required to perform the skill, and that is very important. So sharpen this one. চলে যাব প্রশ্ন উত্তরে। তার আগে অতিথি সম্পর্কে 2-4 কথা। তার কারণ জয়ের পথে সঙ্গে সুজয় করেন তার সফল অতিথিদের সাফল্যের ডকুমেন্টেশন। আমার আজকের অতিথি সঞ্জীব বসাক, হি ইজ দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ বসাক ইন্টেরিয়ার্স। Sanjeev wants to leverage his 10 years of experience at his interior design company and bring a new perspective to the table. The company offers complete interior decoration service, which include new design partners, new showrooms, and re-engagement with trade. Interior designing or interior design is simply the art through which the beauty of the flat, house, or commercial art is enhanced. Hence, the focus is on attaining a healthier and aesthetically pleasing environment for you. Sanjeev is a graduate from Calcutta University, and he founded the company in 2018, having a total experience in the field, about 10 years in total. The company recently is also working civil work, construction of house, old house restructuring, modeling, renovation. Apart from the previous core sector, interior decoration, it has added it to its portfolio, the civil construction wing, and it is located and headquartered in Calcutta. বাকিটা সঞ্জীবের কাছ থেকে জেনে। সঞ্জীব, আর born and brought up in Calcutta? Yes. কোথায় তোমার? আমার রুটস সব কিছু বরানগরে। এটা কলকাতায়, নর্থ কলকাতাতে, সিথির মোড় ডানলপের মাঝখানে। তো সেখানেই আমার বর্ন অ্যান্ড বট আপ।
তো আমি ছোটবেলা কোথায় গেলেছো ওখানে? ছোটবেলা থেকে পুরো এখন অবধি ওখানেই বিভিন্ন জায়গা বদলেছে। তো ফার্স্টেই আমি বরানগর রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করি, সেখান থেকে মাধ্যমিক পাশ করি। তারপরে আমার এইচএস লেভেলটা হয় আপনার জয়পুরিয়া কলেজে। তারপরে মাস্টার্স করি আমি স্কটিশ চার্চ কলেজে। তারপর আমি এগুলো সব সায়েন্স স্ট্রিমে করি। আমার যেটা প্যাশন ছিল সেটা হচ্ছে কম্পিউটার অ্যান্ড ডিজাইনিং, আর ছিল সঙ্গে একটা কম্পিউটারের হার্ডওয়্যারও ছিল। তো এই প্যাশন নিয়ে আমি কম্পিউটারের এনআইটিতে টপ মোস্ট কোর্স আইজিএনআইটি, এই টপ মোস্ট কোর্স আমি কমপ্লিট করি। কমপ্লিট করার পরে প্রথমে আমি ব্যবসা করব এরকম ভাবিনি, কারণ ফার্স্টেই যদি আমি একটা ব্যবসায় নামতে যাই তাহলে এক্সপিরিয়েন্স গ্যাদারটা হয় না। তো আমি প্রথমে কিছু বছর টেকনিক্যালিটিটা কর্পোরেটে কাজে লাগিয়ে তার এক্সপিরিয়েন্সটা গ্যাদার করার চেষ্টা করেছি। সেখানে আমি 20 ইয়ার্স একটা কর্পোরেটে কাজ করি। 20 years I have a professional experience of around 10,000 crore company called Obijit Group. সেখানে আমি তাদের কি কাজ ছিল? ম্যানুফ্যাকচারিং, আয়রন ওটস এইসব ম্যানুফ্যাকচারিং, যেটা টোটাল ইউনিট টাইপ নাগপুরে এবং ভাইজ্যাগ। না, I was always posted in কলকাতা। আচ্ছা। তো আমি প্রথমে আইটি লাইনে আইটি লাইনে জয়েন করি। আচ্ছা, আইটি লাইনে জয়েন করার পরে আমি আমার কম্পিউটারের বেসটাকে স্ট্রং করি। বিভিন্ন কর্পোরেটে কোম্পানিতে কাজ করলে কি হয়, প্র্যাকটিক্যাল প্রবলেমসগুলো ভালো করে ডিল করতে পারি। সেই হিসাবে আমার একটা কম্পিউটারের যে এডুকেশনটা আমি এনআইটি থেকে পেয়েছি সেটাকে যাকে বলে একদম পলিশ করে নেওয়া, সেই ব্যাকগ্রাউন্ডটা আমার তৈরি হলো। এরপরে আস্তে আস্তে যখন আমি এগোতে থাকি তখন আমার গ্রাফিক্সে একটা ডিজাইনিং একটা ইন্টারেস্ট গ্রো করে। তার জন্য আমি ডিজাইনের কোর্স করি। ডিজাইনের কোর্স বলতে যেটা লোকে ইন্টেরিয়ার ডিজাইনিং আজকে লোকে বোঝে যে যারা একটা ফ্ল্যাট বাড়িকে সাজিয়ে দিচ্ছে তারা ইন্টেরিয়ার ডিজাইনার, না সেটা কিন্তু নয়। ইন্টেরিয়ার ডিজাইনার বলতে যাদেরকে বোঝা হচ্ছে তারা হচ্ছে যারা কম্পিউটারে জাস্ট ডিজাইনটা বানিয়ে দেয়, অটোক্যাড, 3D ম্যাক্স, স্কেচআপ এইসব দিয়ে যারা ডিজাইনটা বানায় তারা হচ্ছে কম্পিউটার 3D ডিজাইনার। তাদের কাজটা আমি 3D ডিজাইনটা বানাই না, কিন্তু আমি যেহেতু 3D ডিজাইনটা করি না, কিন্তু আমি যেটা করি সেটাকে বলা হয় ইন্টেরিয়ার ডেকোরেটর। ইন্টেরিয়ার ডিজাইনার আর ইন্টেরিয়ার ডেকোরেটর দুটোর একটা ডিফারেন্স আছে, সেটা একটু গুগল সার্চ করলে ডিটেলসটা বোঝা যাবে। ইন্টেরিয়ার ডিজাইনার শুধু একটা সফটওয়্যার দিয়ে আপনার ওই প্লেসটাকে ডিজাইন করে দেবে, যেটা লোকে একটা লেম্যানের বুঝতে সুবিধা আমার বাড়িতে কেমন দেখতে হবে। আর ডেকোরেটরের কাজ ইমপ্লিমেন্ট কাজ করা, প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করা, এবং এইটা করতে করতে আমি সিভিলে এন্টার করি, যেটা এখন মানুষের কাছে খুব একটা অ্যাকসেপ্টেড অর্গানাইজেশন হিসেবে গ্র্যান্টেড হয়েছে। যে আমার বাড়িটা খুব পুরনো, আমাকে কি সব সময় একটা নতুন ফ্ল্যাট কিনতে হবে? না, এখন আমরা বা আমাদের মতো কোম্পানিরা এসে গেছে যারা আপনার 60 বছরের পুরনো বাড়িটাকেও সিভিল কনস্ট্রাকশন সমস্ত কিছু করার পরে একদম ব্র্যান্ড নিউ একটা ফ্ল্যাটে পরিণত করে দেবে। তো এই ইয়েটা আমার লাস্ট 1 বছর ধরে 2023 থেকে এই উইংটাও চালু হয়েছে। সুতরাং এখন আমি একটা নতুন ফ্ল্যাটকেও যেমন একদম ইন্টেরিয়ার করে একদম ব্র্যান্ড নিউ একটা গেটআপ দিচ্ছি। এতে কি এই ম্যানুফ্যাকচারিং অফ ফার্নিচারস রয়েছে? না, ম্যানুফ্যাকচারিং অফ ফার্নিচারসটা যেটা বলে সেটা হচ্ছে যে আমরা ক্লায়েন্টের বাড়িতে এগুলো করি। আচ্ছা, ম্যানুফ্যাকচারিং অফ ফার্নিচারটা কাস্টমাইজড, আমরা কোনো বানিয়ে রেখে দোকানে সেল করি, শোরুম নেই যে তুমি বা খাট বিছনা রয়েছে, ওটাকে বলা হয় রেডিমেড ফার্নিচার। আমরা হলাম কাস্টমার। ইন্টেরিয়ার কোম্পানিজরা সবসময় কাস্টমারের একটা ফ্ল্যাট বাড়ি তাতে এন্টার করে সেখানে সমস্ত প্রোডাক্ট বানিয়ে টোটাল ডেকোরেশনটা করে। আমি সেই ধরনের কোম্পানি। প্লাগ ইন প্লে না যে আমার ফ্যাক্টরিতে তৈরি হলো তারপরে গিয়ে প্লাগ ইন করে দিলাম, লাগিয়ে দিলাম, ওরকম না। আমাদের পুরো কাস্টমাইজড, কাস্টমারের বাড়িতে তৈরি হবে। এবার একটা প্রশ্ন করি, তুমি তো সায়েন্স নিয়ে পড়ছিলে, ব্যাচেলার্স করেছো, মাস্টার্স করেছো, এনআইটি থেকে কোর্স করেছো, তারপরে
তারপরে গ্রাফিক্সের কিছু কাজ করেছি। হ্যাঁ, এনা গ্রাফিক্সের কাজ করেছে। আমি অত গ্রাফিক্সের কাজে যাওয়ার আগেই প্রশ্নটা আমার থামবে। করে জেনারেলি লোকের ইচ্ছে হয়, জেনারেলি লোকের ইচ্ছা, বাঙালির আরো ইচ্ছে হয়। মোটামুটি অনেক পড়াশুনো হয়ে গেছে, স্কিল হয়ে গেছে, এবার আমি একটা ভালো চাকরি করি, এবং তুমি সেটা করেছো। এবং করতে করতে তুমি বলছো ইট ওয়াজ আ 10,000 crores কোম্পানি উইচ ওয়াজ এবং ইউ হ্যাড আ কমফোর্ট জোন যে তুমি করতে করতে। তো হোয়াট মেড ইউ লিপ ইনটু দ্য আনসার্টেন এরিনা অফ বিজনেস? আমার কখনোই I don't have not a single day in my mind that I will continue till my death in this company. এটা আমার মাথাতেই নেই। এই কোম্পানিতে কাজ করার সঙ্গে সঙ্গেও আমি সাইডে আমার কোম্পানিকে এগিয়ে নিয়ে গেছি। তো আচ্ছা, এই কাজগুলো তো করে গেছি আগে করেছি। হ্যাঁ, এটা তো আমার তো 10 years এক্সপিরিয়েন্স, আর আমি তো কোম্পানি লিভ করেছি হয় 3 to 4 years। আচ্ছা, তো আমি কাজগুলো সব এগিয়ে নিয়ে গেছি। কিন্তু যখন কোম্পানি আমার বসাক ইন্টেরিয়ার্স একটা মেজর কোম্পানিতে, কলকাতা শহরের একটা মোটামুটি একটা লোকে জানলো বুঝলো, হ্যাঁ, বিভিন্ন লোকে কোম্পানিতে কাজ নিয়ে আসছে, তাদেরকে ভিজিট করতে হচ্ছে, দেন আমার কাছে দুটো অপশনস একসঙ্গে চালানোটা সম্ভব হলো না। তখন প্রেশার বাড়ছে। আর আপনি হয়তো দেখবেনও যে আমি কোম্পানির নিজের কাজটা ছাড়াও আমি একটু সোশ্যাল সার্ভিসের সঙ্গে ইনক্লুড আছি ফ্রম লাস্ট 5 years। তো যে কোনো সোশ্যাল সার্ভিসে আমি মনে করি, কারণ যেহেতু আমি একটা কর্পোরেটে কাজ করে এসেছি, তো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিস বলে, CSR অ্যাক্টিভিটিস বলে আমার ভেতরে সেই জিনিসগুলোকে আমি ডেভেলপ করেছি। তাই আমি মনে করি যে আমি যে কোনো টোগ্রামে যখন যাইও গেস্ট হিসেবে, সেখানেও আমি একটাই স্পিচ দিই যে আপনি যদি 100 rupees আর্ন করেন, তো দিনের শেষে 5 rupees আপনি রাখবেন সমাজের জন্য। এবার একটা অন্য প্রশ্ন আসে, তোমাকে তো যে কাজটা এখন করো, সেই কাজটা অনেকে তোমার মতন এত শিক্ষাগত যোগ্যতা না নিয়েও করে। মানে যারা আজকে তুমি একটু ভালো করে বোঝালে ইন্টেরিয়র ডিজাইনিং, ইন্টেরিয়র ডেকোরেশন, আমি এবং তুমি কনস্ট্রাকশনের কথা, ওইটা আমি একটু ভালোই বুঝি, তার কারণ আমি ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার্স মাস্টার্স, সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাচেলার্স মাস্টার্স PhD করেছি, এবং দীর্ঘ 12 বছর আমি এমএনএসে ছিলাম। আই ওয়ার্ক ফর স্টিল প্ল্যান্ট। এখনও আমি তোমাকে হয়তো বলেছি যে আমি 20টা ব্যাংকের এমপ্যানেল রেজিস্টার্ড চার্টার্ড ইঞ্জিনিয়ার, রিয়েল এস্টেট ভ্যালুয়ার, মানে কোনো ভ্যালুয়েশন, আমার ভ্যালুয়েশন প্র্যাকটিসে 200-250 লোক কাজ করে। সো দ্যাটস সামথিং দ্যাট বুঝি। আমি অন্য কথা বলতে চাইছি, আমি বলছি যে তোমার তো পড়াশোনাটা সায়েন্স নিয়ে ছিল আর কি, মানে আজকে তোমাকে যে জায়গায় এসছো, তোমার এই যে বেসিক স্কুলিং, কলেজ, মাস্টার্স, গ্রাফিক্স, NIT, এটা কতটা সাহায্য করেছে? নাহলে না, মানে তোমার যদি শুধুই প্যাশন থাকতো তাহলে কি অ্যাচিভ করতে পারতে না? নেভার। শুধু প্যাশন থাকলে লাইফে কিছু হয় না। প্যাশনের সঙ্গে তোমাকে কোয়ালিটি থাকতে হবে। প্যাশনের সঙ্গে কোয়ালিটি আমাদের যে এই লাইনটাতে মানে টোটাল আমার সঙ্গে একটা 100 লোকের টিম কাজ করছে। 100 লোকের টিম, হয়তো 60টা পরিবার আমার সঙ্গে যুক্ত। আমি একটা মাসের শেষে গিয়ে একটা টাকা আর্ন করলে তাতে 100টা লোকের রুজি রোজগার চলছে, সাপোজ আমি একটা বললাম। তো এইখানে যদি আমার এই প্রত্যেকটা ব্যাপারে নলেজ না থাকে, ইন ডেপথ নলেজ না থাকে, আমি সেটা সার্ভাইভ করতে পারবো না। আমি আমার কোম্পানিটাকে বিল্ড আপ করে নিয়ে যেতে পারবো না। আমার খালি প্যাশন আছে। আমি তোমায় কেন জিজ্ঞেস করলাম যে তুমি তো জানো যে আমি একটা এডুকেশন সংস্থার সাথে অনেক বছর আছি। আমি দেখি ছেলেমেয়েরা এখন তো সবাই এক ছেলে কিংবা এক মেয়ে এরকম, তো এভরিবডি থিংস যে আমি প্যাশন করবো। আমি আই কিপ অন সেইং যে দেখো আমার এপিসোডগুলো দেখো, সবাই কিন্তু যারা সফল মানুষ আসে বলে বেসিক এডুকেশনটা খুব দরকার, অ্যাটলিস্ট টিল গ্র্যাজুয়েশন। এবার আমরা প্রায় প্রথমার্ধের শেষে চলেছি। আমার একটা ম্যান্ডেটরি প্রশ্ন থাকে। আমি বলি, আমি বিশ্বাসও করি যে মোমেন্টস মেক এ লাইফ, মুহূর্তই জীবন তৈরি করে। যে মুহূর্ত চলে গেছে সেই মোমেন্ট তো বিল গেটসও ফেরত পাবে না, যত $1,000 বিলিয়ন থাকুক। আমি যদি ওয়েট করি যে কোনো একটা অপরচুনিটি আসবে যখন আমার ভালো পজিশন থাকবে, ইট উইল নেভার কাম। আর একটা হচ্ছে মোমেন্ট যে চলে যাবে সেটা আর আসবে না। আমার প্রশ্নটা হচ্ছে, তুমি এখনো অনেক ইয়াং, লট অফ টু গো। আমরা প্রার্থনা করি আরো ভালো করো, সুস্থ থাকো প্রফেশনালি, পার্সোনালি, কিন্তু স্টিল টিল এনি মানে কারেন্ট টাইমস, মানে আজকে অবধি এই পিরিয়ডে
কোনো মুহূর্ত যেটা তুমি উড লাইক টু চেরিশ ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ, যাই আরো ভালো মুহূর্ত হয়, কোনো একটা মুহূর্ত কি হয়েছে উড লাইক টু চেরিশ? আমার জীবনে সবথেকে ইম্পর্টেন্ট মুহূর্ত হয়েছে যেদিন আমি এই ইন্টেরিয়ার কোম্পানিকে একটা অ্যাওয়ার্ড শোতে স্বনামধন্য লেজেন্ডারি পার্সন শ্রীমতী শর্মিলা ঠাকুরের হাত থেকে একটা অ্যাওয়ার্ড নিয়েছি। সেই নাইটটা আমার কাছে, সেই জায়গাটা আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট বলে মনে হয়েছে। কারণ আমি যে একটা অ্যাওয়ার্ড সবসময়, একটা পুরস্কার সবসময় আরও ভালো কাজ করতে ইন্সপায়ার করে, এবং সেটা আজকে কলকাতা শহরে তো অনেক এরকম অ্যাওয়ার্ড শোটো হয়, তো তাতে প্রচুর জায়গা থেকে সব পেয়েছি, কিন্তু সেই স্টেজটা আমার মনে হয় এত বড় ছিল, এবং যার কাছ থেকে আমি পেয়েছি, মানে সেটা আমার কাছে একটা লাইফের মোস্ট চেরিশ মোমেন্ট। তুমি মনে আছে সেই রাত্রে আমিও প্রবেশ করি। 432তম এপিসোড, 400-র বেশি অতিথি, সবার কিন্তু মুহূর্ত ডিফারেন্ট। চলে এসেছি প্রথমার্ধে একদম শেষে, একটা ছোট্ট গল্প বলবো। গল্পটা হেনরি ফোর্ডের। হেনরি ফোর্ড একজন ইঞ্জিনিয়ারকে রিক্রুট করবেন বলে খুব একটা স্বনামধন্য ইউনিভার্সিটি থেকে দুটো ব্রিলিয়েন্ট ছেলেকে, একদম এক্সট্রাঅর্ডিনারি ব্রিলিয়েন্ট ছেলেকে নিয়ে গেছে একটা ডিনারে। ডিনার করে অ্যান্ড বোথ দি স্টুডেন্টস ওয়ার এক্সট্রাঅর্ডিনারি ব্রিলিয়েন্ট, অসম্ভব ভালো এমপি, অ্যান্ড দ্য ইউনিভার্সিটি ওয়াজ অ্যান আইকনিক ইউনিভার্সিটি ইন দ্য হোল ওয়ার্ল্ড। ডিনারের পর যখন ডিনার হয়ে গেছে, জেনারেল কথাবার্তা, সামাজিক কথা, পলিটিক্যাল কথা সব ডিসকাস খাওয়া দাওয়া হয়ে গেছে, অ্যান্ড দেন হি সেড আ গুড বাই টু বোথ অফ দেম। এবং তারপরে যাওয়ার পর দুই বন্ধু যখন লিভ করছে, তখন এক বন্ধু দেখছে যে তাকে মেসেজ আসছে যে হি হ্যাজ বিন সিলেক্টেড, আরেকজনকে বলছে যে উইল ক্যাচ আপ নেক্সট টাইম, মানে হি ইজ নট সিলেক্টেড, ভালোভাবে বলছেন। তো দ্য ইয়াং পার্সন কামিং ফ্রম উইথ আ হাই গ্রেড উইথ সো মাচ অফ ব্রিলিয়েন্স, তার মনে হচ্ছে আমার ওনাকে জিজ্ঞেস করাই দরকার যে আমি কেন বাদ গেলাম। সো হি ওয়েন্ট টু মিস্টার ফোর্ড এবং হি asked Mr. Ford, Mr. Ford, will you tell me that why I was rejected, both of us are equally brilliant and we're equal calibers? And we did not speak of engineering, we did not speak of cars, we did not speak of the university or its grade points. We spoke general things, and I was eliminated. Why? ফোর্ড সাহেব যেটা বললেন সেটা খুব ইন্টারেস্টিং। বললো আমি তোমাকে বাদ দিয়েছি দুটো কারণে, টু। দি ফার্স্ট ওয়ান, যখন চিকেন স্টেকটা এলো, তোমার যে বন্ধু প্রথমে একবার সেটা টেস্ট করলো, তাতে তারপর একটুখানি নুন দিল। তুমি কি করলে? তুমি আগেই নুনটা দিয়ে দিলে, নুনটা দিয়ে নিয়ে তারপর চিকেন স্টেকটাকে খেলে। I like people who resort to change after checking whether the system is working or not, than a people who starts with changing a thing which he doesn't know how it looks like or how it tastes like. Second reason for eliminating you, তোমার যে বন্ধু, right from the time he entered the হোটেল, সমস্ত ওয়েটার, টেন্ডার, যে বিল নিতে এসে সবার সাথে he was so polite and he was so and he was giving thanks to each and every one of them for the simplest of things. তুমি এটাতে দেখতেই পাচ্ছিলে না, as if they were not there. আমার সাথে কিন্তু খুব পোলাইট করে কথা বলছিলে। If one wants to lead a business, want to be a business leader, তাকে কিন্তু হিয়ারার্কি দেখে ব্যবহার করলে চলবে না, মানুষ হিসেবে ব্যবহার করতে হবে। এভরি হিউম্যান বিং হ্যাজ ইনফাইনাইট পোটেনশিয়াল, সেইটাকে বের করে আনার জন্য ব্যবহারের চেয়ে অন্য কিছু হয় না। সো দ্যাটস দ্য সেকেন্ড রিজন। দ্যাট স্টোরি এন্ডস হিয়ার। Moral of the story, keep on testing things before you resort to change. The second one, be humble. Humility is priceless and it will pay you back n number of times. চলে আসবো একটা ছোট্ট বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথে, সঙ্গে সুজয়। জয়ের পথে, সঙ্গে সুজয়। জয়ের পথে, সঙ্গে সুজয়। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথে, সঙ্গে সুজয়। আজ জয়ের পথে, সঙ্গে সুজয় 432nd 432তম সপ্তাহ, 432তম এপিসোড। আজকের সপ্তাহে
আমার অতিথি যারা প্রথম থেকে দেখেননি তাদের জন্য বলছি, বসাক ইন্টেরিয়ার্সের ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব বসাক। সঞ্জীব, তোমাকে তো সবাই বসাক ইন্টেরিয়ার্সের কর্ণধার হিসেবেই তোমার পাবলিক পরিচিত সোশ্যালে। আমি বলি যে ফ্যামিলি লাইফ যদি ভালো থাকে তাহলে পার্সোনাল লাইফ যদি ভালো থাকে তাহলে প্রফেশনাল লাইফে অনেক ভালো হয়, এবং সবারই একটা তার এক্সেপশন আছে। আমরা 432টা গেস্ট এসছে ডেফিনেটলি, কিন্তু দ্যাটস ভেরি ফিউ পার্সেন্টেজ। সো আমি ফিল করি যে একটু পার্সোনাল লাইফ যদি শেয়ার করো তাহলে তোমার স্ত্রী, ছেলে, মেয়ে, বাবা, মা, শাশুড়ি, দেন ইট হেল্পস টু ক্রিয়েট এ কানেক্ট উইথ দ্য অডিয়েন্স। মানে তুমি আলটিমেটলি কামিং ফ্রম একটু ফ্যামিলি সম্বন্ধে যদি বল। আমি আমার বাবা নেই এখন, উনি ডিসিএল এর ইঞ্জিনিয়ার ছিলেন। আমার এই ফিল্ডে আসার হয়তো বা কোনো একটা কানেক্টিভিটি হেরিডিটি থেকেই হয়তো পেয়েছি। ডিসিএল এ কাজ করে গেছেন তড়িৎ কুমার বসাক, এই সল্টলেকের যে করুণাময়ীর সামনে ওই অফিসে ছিলেন। প্রথমত এতেও ছিল আপনার পার্ক স্ট্রিটে তো ছোটবেলা থেকেই ছিল, মানে সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। অটোক্যাডে তখনকার দিনে, বাবা মেশিনের লাস্টের দিকে, প্রথম দিকে সেই বড় বড় ড্রয়িং করতেন, ম্যাক্সিমাম টাইমে বাইরেও পোস্টিং থাকতো। তো আমি এখন ভাবি যে কিভাবে যেন জিনিসটা ঠিক হেরিডিটি থেকে এসে গেল। মা এখনো আছেন, বৃদ্ধ হয়ে গেছেন, চলতে পারেন না খুব একটা ভালো করে। আমার শ্বশুরও নেই, মানে আমি টোটালি ফাদারলেস। তো শাশুড়ি মাও আছেন, আমার সঙ্গেই থাকেন, ওনারও বয়স হয়ে গেছে। আমার স্ত্রী গভর্নমেন্ট সার্ভিস করেন, স্কুল টিচার। আমার টুইন্স আছে। আর এই বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একটা সোশ্যালি করে আমরা মেনটেন করে আমি চলছি। আমার ছেলেরা আপার কেজিতে আছে, শ্রী চৈতন্য টেকনো স্কুল। আচ্ছা আচ্ছা। তো নেক্সট ইয়ার 1-এ উঠবে। তো এই নিয়ে মোটামুটি ফ্যামিলি লাইফ থেকে আমার যথেষ্ট সাপোর্ট পাই, কারণ বিভিন্ন সময় আমাদের লাইনটাই জানেন এরকম যে খুব ফাইন্যান্সিয়াল একটা লাগে। তো ফ্যামিলি, ফ্রেন্ডস সবার থেকে নানান রকম কোঅপারেশন পাই বিভিন্ন সময়ে। আমার টাফ টাইমে তারাও আমার পাশে থাকেন। না হলে আমি আমার কোম্পানি, আমার লোকজনদের নিয়ে আজকে এত বছর ধরে একটা মেনটেন করতে পারতাম না, একটা স্টেবিলিটি, সাস্টেনেবিলিটি মেনটেন করতে পারতাম না। তো থ্যাঙ্কস টু অল হু আর ইন মাই সোল, ইন মাই হার্ট অ্যান্ড বাই মাই সাইড। থ্যাংক ইউ অল। এই যে তুমি বললে যে অনেক চ্যালেঞ্জ তোমার কাজে, প্রফেশনে। আমরা বলি যে কোনো মানে একটা যে কোনো হিউম্যান বিইং এর লাইফে প্রচুর চ্যালেঞ্জ, এবং তার থেকে একটা মি টাইম থাকলে দ্যাট রিজুভিনেটস দ্য পারসন। এবং তার জন্য লোকে জেনারেলি যেটা করে, যেটা হবি পারসিউ করে। তাই জন্য আমি সবাইকে করেছি। আমরা ইনফ্যাক্ট এই যে কথাগুলো, এই যে মোমেন্টস, এই যে হবি যেগুলো জিজ্ঞেস করি, এইগুলো আমাদের হাই নিউজের একটা ওটিটি লঞ্চ করেছে হাই নেক্সট বলে, সেখানেও কিন্তু ছোট ছোট করে, ইউটিউবে তো বটেই, সেগুলো আমরা করতে চাইছি। সুতরাং তুমি যদি বলো তোমার হবি কি, মানে এমনি এগুলো তো তোমার কাজ, ইন্টেরিয়র। আমার মেন হবি হলো মিউজিক অ্যান্ড মুভি, এই দুটো হলো আমার মেন হবি। এছাড়াও স্পোর্টস আছে, ক্রিকেট, ফুটবল, এগুলো একটা হবি, কিন্তু মেন যেটা সেটা হচ্ছে আমার মেন মোটিভেশন হচ্ছে মিউজিক। আমার কাজের, আমি যখন ফার্স্ট অফিসে ঢুকে ফার্স্ট চেয়ারে বসে, আগে অফিসে চেম্বারের টিভিটা অন করে, কম্পিউটারটা অন করে, টিভিতে আগে ইউটিউবে চলে গণেশ বন্দনা স্টার্ট হয়ে আমি তারপরে কাজটা শুরু করি, এবং ওটা মোটামুটি 10-15 মিনিট চলার পর, ওটা বন্ধ করার পর মোটামুটি সারা দিন ধরেই একটা হালকা মিউজিকের মতো করে আমার চলতে থাকে। এটা আমার যে প্রফেশন, তাতে যে টাফ চ্যালেঞ্জেসগুলো আসে, সেখানে মাইন্ডকে রিল্যাক্স রাখার জন্য প্রচণ্ড এসেনশিয়াল বলে আমি মনে করি, কারণ তুমি তাহলে অনেকটা কামলি সিচুয়েশনগুলো হ্যান্ডেল করো। ভেরি গুড, ভেরি। এবার বলি যে তুমি গত বেশ কয়েক বছর ধরে দেখছি যে বসাক ইন্টেরিয়ার্স অনেক প্রোগ্রামের সাপোর্ট করছে, পার্টনার হয়েছে। এই পার্টনারশিপ, মানে এটা ইটস এ কোয়েশ্চেন ফর, এটা এসছে তোমাকে আসার এতে, যে তোমার কাছে জিজ্ঞেস করার জন্য যে এই পার্টনারশিপ করে ব্যবসা কি সত্যি, মানে ইজ ইট ফর ব্র্যান্ডিং অর ডাজ ইট হেল্প ইন অ্যাকচুয়ালি গেটিং বিজনেস?
আমি যেহেতু কর্পোরেট চালিয়েছি, আমি যেহেতু কর্পোরেটে একটা হিউজ এক্সপিরিয়েন্স আছে আমার, সুতরাং একটা কোম্পানিকে যদি ব্র্যান্ডে ক্রিয়েট করতে যান তাহলে তার দুটো পার্সপেক্টিভ আছে। একটা হচ্ছে যে আপনার যেটা প্রফিট মার্জিন, সেই প্রফিট মার্জিনের থেকে একটা হচ্ছে সবকিছু এক্সপেন্সেস, পার্সোনাল ডাইরেক্টর হতে পারে, অফিস এক্সপেন্সেস হতে পারে, আর একটা পার্সেন্টেজ লিখে দিতে হবে, সেটা হচ্ছে মার্কেটিং, আরেকটা হলো পাবলিসিটি। এই দুটো তো মার্কেটিংয়ের জন্য যে ফান্ডটা, সেই ফান্ডটা হবে আপনার ব্যবসা আনার জন্য, আর পাবলিসিটি যেটা হবে সেই ফান্ডটা হবে ব্র্যান্ডিং করার জন্য। আপনার কোম্পানিটাকে যদি আপনি একটা ব্র্যান্ডে পরিণত করতে চান, তাহলে উইদাউট any expectation for getting the work from the market, you have to expend some part of profit through publicity budget. Is it working? Is it working? Because you know Bosaka Interiors. No, I know. Company Kolkata city knows now. This methods. একটা হচ্ছে যে creating the brand awareness, or একটা হচ্ছে translating into business. That is called marketing. That budget is marketing. That is separate. And another marketing is publicity. Brand awareness. So tomar eta. So brand awareness, I think I am successful. Right. In last 5 to 6 years. Right. I think I am successful. You people can tell me. Right. Media people can tell me that whether I am successful or not. And in the marketing budget. Brand I'm sure. So I am expensing 3 parts from my profit margin. One is for all expenses, one is for marketing to get work, and one is for publicity to get brand awareness. Brand awareness is for the making the customers believe that you are in a right hand. আজকে আমাদের যা ফিল্ড আছে সেখানে একটু অন ক্যামেরা বলছি ঠিক কথা, কিন্তু আমি একটু ওপর দিয়ে বলছি, এখানে মানুষ সঠিক পথ সবসময় বেছে নিচ্ছে না বা নিতে পারে না। আজকে মানুষ একটা সোশ্যাল মিডিয়াতে একটা হাজারো গ্রুপে হাজারো লোক। আমি যদি বলি আমি একটা জুতো কিনতে চাই বলে আমি একটা পোস্ট করে দিলাম গ্রুপে, সেখানে তো এ থেকে জেড অবধি হাজারো লোক ইয়ে করবে। হাউ ক্যান আই চুজ? আমি তো ব্র্যান্ডটা বুঝতে পারবো না যে আমি ওটা ব্র্যান্ডের কাছে যাচ্ছি না আমি আলটিমেটলি কোনোভাবে পরে চিটেড হব। তো এই ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য কিন্তু ওই পাবলিসিটিটা লাস্টে দরকার। লোককে বুঝতে হবে না এইটা তো প্রচুর জায়গায় নাম শুনেছি, প্রচুর জায়গায় দেখছি, হ্যাঁ আমি তো এবিপি আনন্দতেও গেছি। তো এখানে গেলে আপনারা জানবেন যে আপনারা সেফ হ্যান্ডে আছেন। আপনি যে কাজটা করছেন সেই কাজটা প্রপারলি মেনটেন হবে, প্রপারলি কাজটা হবে। এবার বলি যে you have a long way to go and the world is changing every day in the field of মানে artificial intelligence এত প্রকট ভাবে এসছে যে মানে we do not know what is going to happen tomorrow, পরের মাস কি পরের বছর। so what is your planning short term, what is your planning long term? মানে তোমার আমার তো প্ল্যানিংটা লং টার্মই, কারণ আমি তো ইন্টেরিয়ার ডেকোরেশন স্টার্ট করার পর 2018 থেকে কোম্পানি ফর্ম করার পর আজকে 2023-তে দেখলাম যে মার্কেট সার্ভে করে যে এখন মানুষের সিভিল এবং কনস্ট্রাকশন বোথ রিকোয়ারমেন্ট থাকছে। সেই জন্য আমি তো আবার একটা উইং অ্যাড করে দিলাম। আজকে আমার বাড়ির বাথরুমটা 10 বছর 20 বছরের পুরনো, আমি সেই বাথরুমটাকেও আমি ইন্টেরিয়ারের সঙ্গে চেঞ্জ করতে চাই। তা আমি যদি সিভিলটাকে অ্যাড না করি, আমি যদি কনস্ট্রাকশনটাকে অ্যাড না করি, সেরকমই বলছি, তাহলে তো আমি ফিউচারে আমি এক্সপ্যান্ডেড কি আর কি ভেবে রেখেছো তুমি যেটা করছো সেটা সিভিল ইঞ্জিনিয়ার ভাষা আমরা বলি রিফারবিশমেন্ট করা এবং রিস্ট্রেংথেনিং করা। কেন একটা জানো তো একটা সিভিলের এতে আমরা তো ভ্যালুয়েশনের কাজ করি, বলে একটা আরসিসি বাড়ির লাইফ 75 থেকে 85 বছর। তার মানে কি 100 বছরের বাড়ির কোনো ভ্যালু না, বাড়ি নেই না, বাড়ি আছে, ভ্যালুয়েশন নেই। মানে তখন ভ্যালুয়েশন করতে গেলে দেখতে হয় যে ওয়েদার ইট হ্যাজ বিন রিফারবিশড, রিইনফোর্সড, যে তার স্ট্রাকচারাল স্টেবিলিটি আছে কিনা, তার যে টেস্টগুলো আছে, হ্যামার টেস্ট বলো, যে টেস্টগুলো সেগুলো করে তারপর বলা যায় যে আরো 45 বছর। এর জন্য আমার সার্টিফাইড ইঞ্জিনিয়ার্স থাকে, সার্টিফাইড কন্ট্রাক্টর, সিভিল কন্ট্রাক্টরস থাকে যারা লাইসেন্সড ফ্রম রেসপেক্টিভ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট।
তো সেইটা দিয়ে আমরা ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট দিয়ে ইঞ্জিনিয়ারিংয়ের প্ল্যান শো করে মিউনিসিপ্যালিটি থেকে সেগুলোকে স্যাংশন করে টোটাল ওয়ার্কটা কমপ্লিট করে দিই। এরকম কিছু আর কিছু কি তোমার এরপর আমি এখনো সেরকম কোনো প্ল্যান করিনি, কারণ এখন যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে এই সিভিল অ্যান্ড কনস্ট্রাকশন। এখন কারো জমি থাকবে, কোথাও একতলা বাড়ি থাকবে, সেই বাড়িটাকেও আমরা 2তলা 3তলা করে দিচ্ছি। জমি থাকলে সেই জমিটাকে পুরো বাংলো বানিয়ে। সেটা কি করে দিচ্ছ? জয়েন্ট ভেঞ্চার মোডে করছো? ডাইরেক্ট ইউজার, ডাইরেক্ট ওরা ওদের মানে দেয়ার রিসোর্সেস কোম্পানি আমাকে ফান্ড দেবে, মানে কোম্পানি না সরি মানে ক্লায়েন্ট আমাকে কন্ট্রাক্ট দেবে, আমি বাড়ি তুলে দেবো। এবার জয়েন্ট ভেঞ্চার না, মানে একদম প্রোগ্রামের শেষ। এটাকে প্রমোটিং বলবে, আমি কোনো ফ্ল্যাট তুলছি, এটা হচ্ছে একদম এন্ড টু এন্ড হাউজিং ব্যাপার। এন্ড টু এন্ড হাউজিং ব্যাপার। সো আস্তে আস্তে ইউ আর এক্সপ্যান্ডিং ইউর হরাইজন সো দ্যাট ইউ ক্যান। এবার বলি যে তুমি তো এটা না আমার খুব মানে আমি এই প্রোগ্রামটা শুরু করে 2016 সালের 2 জুলাই ফার্স্ট টেলিকাস্ট হয়, তার আগেই হয়েছিল। এবং প্রথম অতিথি ছিলেন চন্দ্রশেখর ঘোষ, যিনি বন্ধন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এবং প্রতিষ্ঠাতা। আমাদের পাড়াই থাকতেন সার্ভে পার্কে, এখনও না বাড়ি আর যদিও উনি আরবানাতে থাকেন। এবং প্রথম এপিসোড থেকে এবং ফার্স্ট এপিসোডেই আমাদের প্রচুর বড় বড় হোর্ডিংস হয়। আমাদের যারা আমাদের হোর্ডিং স্পন্সর, প্রচুর হোর্ডিং স্পন্সর আছে, তারা করে অ্যান্ড ইট মেড আ নেম। কিন্তু প্রথম এপিসোড থেকে আমি একটা কথা বলে এসেছিলাম যে আমি সোনার বাংলা গড়ার একজন সৈনিক হতে চাই। আই ওয়ান্ট টু বি এ সোলজার ইন মেকিং সোনার বাংলা। সোনার তো কিছু হয় না, সোনার ছেলে, সোনার মেয়ে, সোনার সংসার। তো বাট আই মানে ওয়ান্টেড টু অ্যাড ভ্যালু। তা তোমার কি মনে হয় বাংলা এই সময় এই প্রশ্নটা করাও খুব একটু ইতস্ততও লাগছে করতে, কিন্তু তবু জিজ্ঞেস করছি কারণ আমার একটা উত্তরও আছে। তোমার কি মনে হয় বাংলা সোনার বাংলা করার দিকে ঠিক এগোচ্ছে? তুমি তো বর্ন ব্রট আপ ইন ক্যালকাটা। তোমার বাংলা, আমি মনে করি বাংলা সোনার ছিল, সোনার আছে, সোনার থাকবেই। কারণ আজকে একটা দুর্ঘটনা ঘটে গেছে, তার সামনে তাকে প্রোটেস্ট যেভাবে বাংলা করছে সেটা সোনার বাংলা ছাড়া সম্ভব না। আর আমাদের বিভিন্ন সোনার বাংলার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গুণী ব্যক্তিরা আস্তে আস্তে উঠে আসছেন, যারা নিজ নিজ এন্টারপ্রেনারশিপ স্টার্ট করছেন, বড় বড় উদ্যোগপতি আসছেন। একটু হয়তো ভারতের তুলনায় এখানে শিল্পটা একটু কম হচ্ছে, কিন্তু বাঙালি আস্তে আস্তে এই 5-10 বছর আগে যেমন বাঙালি বিজনেসম্যান অনেক কমে গেছিল, সেখানে রিসেন্ট ইয়ার্সে কিছু কিছু বাঙালি বড় বড় উদ্যোগ। আজকে দুর্গাপুজো আপনারা চতুর্দিকে অনেক হোর্ডিংও দেখতে পাবেন, দেখবেন বাঙালি বিভিন্ন ফার্ম আস্তে আস্তে কিন্তু গ্রো করছে। সুতরাং সবাই মিলে আমরা হাতে হাত ধরে চেষ্টা করে চলেছি। সোনার বাংলা, আমার মতে সোনার বাংলা ছিল, সোনার বাংলা থাকবে। এই উত্তরটা সঞ্জীব যেটা দিলেন, সঞ্জীব বসাক দিলেন, আমার খুব প্রিয় উত্তর। তার কারণ আপনারা জানেন প্রত্যেক সপ্তাহে আমি বলি, এবং আমি খুব মোটিভেটেড হয়েছি এই যে প্রটেস্ট এগেনস্ট ইনজাস্টিসের যে বাঙালির সাড়া দিয়েছে, প্রত্যেক সপ্তাহে বলি, তাই আজই বলবো। এবং সেটা দেখেছি যে হচ্ছে। প্রথম যখন বলতাম লোকে ভাবতো যে কথার কথা, কিন্তু এটা কিন্তু ঠিক যে সোনার বাংলা কোনো রাজনৈতিক দল নেতা নেত্রী করবেন না, সোনার বাংলা করবেন আপনার আমার মতন সোনার বাঙালি। আসুন হাতে হাত ধরি সোনার বাংলা গড়ি, হাতে হাত ধরি সোনার বাংলা গড়ি, হাতে হাত ধরি সোনার বাংলা গড়ি। সঞ্জীব, আমরা একদম শেষে চলে এসেছি, প্রোগ্রামের একদম শেষে চলে এসেছি। টিম জয়ের পথে সঙ্গে সুজে তার অতিথি নির্বাচন করে তার সাফল্যের নিরিখে। এবং তুমি যদি আমার এপিসোড দেখে থাকো তাহলে দেখবে যে প্রত্যেকটা এপিসোডে 7 রুলস অফ সাকসেস আছে, এবং কোনোদিন কোনোটা কপি পেস্ট না, ঘুরিয়ে ফিরে করা, এবং কোনোটাই আমার তৈরি করা না। মনীষীদের, সাকসেসফুল মনীষীদের রুলস অফ সাকসেস থেকে কোলেক্ট করে নেওয়া হয় বিভিন্ন, এবং প্রত্যেক সপ্তাহে সেটা প্রেজেন্ট করা হয়। তার কারণ আই বিলিভ শব্দই ব্রহ্ম। ইফ ইউ কিপ অন হ্যামারিং অন দ্য সেম টিউন, একটু ডেন্ট তো হবেই। তোমার কাছে আমার শেষ প্রশ্ন, ইয়োর অ্যাডভাইস ফর সাকসেস ফর ভিউয়ার্স। তুমি জানো যে আমি দীর্ঘদিন একটি এডুকেশনাল সংস্থার সাথে আছি। তার আগে দীর্ঘদিন আমি একটা কনসাল্টিং ফার্মে ছিলাম, সিভিল কনসাল্টিং ফার্মে ছিলাম, দস্তু এমএন দস্তু। আমার বাবা যখন ডিসিপিএলে কাজ করেছে, তুমি দস্তুর নাম নিশ্চয়ই শুনে, এমএন দস্তু দ্য বিগেস্ট স্টিল প্লান্ট কনসাল্ট ইন দ্য ওয়ার্ল্ডে ছিলাম। তো সেই জন্য বিভিন্ন সেক্টরের লোকরা আমারই, মানে ছাত্রছাত্রীরা যে প্রফেশন, আমি সাউথ পয়েন্টে পড়েছি, যাদবপুরে পড়েছি, কালকে আমি বিদেশে ছিলাম। সো ইটস অল নাও অ্যাক্রস দ্য হোল ওয়ার্ল্ড আর কি। এবং সিটি নিউজে, সিটি কেবলে এটা দেখানো হয়, প্রোগ্রাম দেখানো হয়। তারপর ইট গেট স্প্রেড থ্রু দ্য ইউটিউব এবং হাই নিউজের ওটিটি
Amar YouTube, High News 022. So guess the road. So your advice for success for my viewers. Your last question. আমার অ্যাডভাইস, আমি যে সাকসেসকে ফলো করি সেটা হচ্ছে কিপ গোয়িং হার্ড ওয়ার্ক, ডুইং হার্ড ওয়ার্ক। আর তোমার সঙ্গে যারা সাথ দিচ্ছে, দ্য টিম, তাদেরকে নিয়ে তুমি চলো, তাদের কথা ভেবে তাদেরকে নিয়ে তুমি সামনের দিকে এগিয়ে চলো, সাকসেস তোমার আসবেই। ওয়েন ইউ হ্যাভ নোবডি ইন ইয়োর বিহাইন্ড, তাহলে কিন্তু তুমি একা পড়ে যাবে, একা কোনোদিন সাকসেস আনতে পারে না। ইউর মেক এ টিম, টিমকে নিয়ে চলো, টিমের কথা ভাবো এবং কিপ গোয়িং ডুইং হার্ড ওয়ার্ক, তাহলে সাকসেস আসতে বাধ্য। খুব ক্লিশে হতে পারে, মনে হতে পারে, কিন্তু কথাটা একদম সত্যি যে হার্ড ওয়ার্ক ইজ এসেনশিয়াল ফর এনি সাকসেস। বলে সাকসেস কম্প্রাইজ অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড লাক, বাট হার্ডার ইউ ওয়ার্ক লাকিয়ার ইউ আর। সুতরাং কিপ অন ডুইং হার্ড ওয়ার্ক, এবং যেটা বললো বি এ টিম ম্যান। একা সব কিছু করা যায় না, একা লিড করা যায়, বাট ইউ হ্যাভ আ সলিড টিম বিহাইন্ড ইউ। এবং সেই জন্যই সিভিল ইঞ্জিনিয়ারিং পরিভাষায় বলি, ফাউন্ডেশন যত স্ট্রং হবে, স্ট্রাকচার তত স্ট্রং হবে। চলে এসেছি একদম প্রোগ্রামের শেষে, ধন্যবাদ দেওয়ার পালা। ধন্যবাদ দেবো দিব্যেন্দু শেখর লাইরি, আশা কমিউনিকেশন, সুজয় সাহা স্যাটলিক অ্যাডভার্টাইজিং, শর্মিষ্ঠা দাস ক্যানভাস কমিউনিকেশন, অভিজিৎ মিত্র পোর্ট্রি অ্যাডভার্টাইজিং, গৌতম পাল ইনফরমেশন অ্যাডভার্টাইজিং, নুমি মেহতা সেলওয়েল অ্যাডভার্টাইজিং, কেষ্ট শাহ কারুকৃত অ্যাডভার্টাইজিং, হোর্ডিং পোস্টার্স ব্যানার্স দিয়ে জয়ের পথের সঙ্গে সুজয়কে করে তুলেছে এক মুখে মুখে চলা নাম। এই তো পুজো দেবীপক্ষ পড়ে গেছে, দেখবেন পুজোর সময় জয়ের পথের সঙ্গে সুজয় নানান হোর্ডিংস, নানান পার্ট অফ দি সিটিতে ফ্লেক্স ব্যানার্স হোর্ডিংস, অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল টু দেম। ধন্যবাদ দেবো সুদীপ কুমার কুন্ডু এবং সুষমান কুন্ডু অফ দ্য রেজনো ডিরেক্টর্স রেজনোভি গ্রুপ, যারা প্রত্যেক সপ্তাহে যে ডিজিটাল প্রমোশনিং দেখেন ওরা প্রত্যেক সপ্তাহে করে দিচ্ছে, এখন বছরের পর বছর করছে। ধন্যবাদ দেবো দেব সেন, প্রথম মধ্য এবং শেষে যে গানটি দেখেন জয়ের পথের সঙ্গে, সেই গানটি ডাইরেক্ট এবং কম্পোজ করেছে এবং আমার 240তম এপিসোডে এসেছিল। ধন্যবাদ দেবো রাঘব চট্টোপাধ্যায়, যিনি এই গানটা অসম্ভব ভালো গেয়েছেন এবং 315তম এপিসোডে এসেছিলেন। ধন্যবাদ দেবো ডিরেক্টর্স ট্রাস্টি দ্য শেয়ারব্রত স্কুল অফ নার্সিং, যারা কিছুদিন হলো আমাদের সাথে ছিলেন, আমাদের অনুষ্ঠানের সাথে ছিলেন। এবং ধন্যবাদ দেবো আপনাদের, যারা শহরের মাসের সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর আমার সাথে থেকে আমাকে মোটিভেট করেছেন। কখনো আমার অফিসে এসেছেন, কখনো রাস্তায় দেখা হয়েছে, কখনো মেসেঞ্জারে করেছেন, কখনো হোয়াটসঅ্যাপে লিখেছেন। আই এম রিয়েলি গ্রেটফুল টু অল অফ ইউ টু কিপ ইট গোয়িং। চলে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতো বলে যাবো এক শাড়ি, একটা মোটিভেশনাল শাড়ি, বলতে ভাল লাগে, অ্যান্ড ইট গিভস আ লট অফ ইন্সপিরেশন। এবং এই যে সপ্তাহের পর সপ্তাহ, এত সপ্তাহ যে শাড়ি, কিছু শাড়ি মুখস্থ থাকে, সেগুলো মঞ্চে বললে কখনো হাততালি ছাড়া কিন্তু আমি না। আজকের শায়রি, मुश्किलों से भाग जाना आसान होता है, मुश्किलों से भाग जाना आसान होता है, हर पहलू जिंदगी का इम्तिहान होता है, हर पहलू जिंदगी का इम्तिहान होता है। डरने वालों को कुछ मिलते नहीं जिंदगी में, डरने वालों को कुछ मिलते नहीं जिंदगी में, पढ़ने वालों के कदमों में जहां होता है, पढ़ने वालों के कदमों में जहां होता है, पढ़ने वालों के कदमों में जहां होता है। নমস্কার, ফিরে আসবো পরের শনিবার বিকেল 5:30টায়। জয়ের পথে